দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। আগের দিন কতটা হয়েছিল বলো তো? এই লাস্ট? 68 নম্বর শ্লোক, রাজা কি না না, আচ্ছা, 22 দ্বিতীয়টা পর্যন্ত চলছিল। হয়েছিল। 22 হুম, 22। এই তো। হুম। ওই প্রমাণ কয় প্রকার নাকি ওই রকম। হুম, প্রমাণ দুই প্রকার ছিল। এই যে প্রমাণম লিখিতম ভুক্তি সাক্ষিণশ্চেতি কীর্তিতম এষাম অন্যতমা ভাবে দিব্যান্যতমুচ্যতে। হুম, লিখিত প্রমাণ তো দুই প্রকার ছিল, শাসনং চিরকম। হ্যাঁ, লিখিত প্রমাণ দুই প্রকার ছিল, শাসনম চিরকম। আর মানস প্রমাণম তিন প্রকার, মানস প্রমাণ তিন প্রকার ছিল। কি কি ছিল সেগুলো? ভুক্তি, সাক্ষী এবং লিখিত। মানসম প্রমাণম ত্রিবিধম, লিখিতম ভুক্তি সাক্ষী। লিখিতম ভুক্তি সাক্ষী। আবার লিখিত প্রমাণ দুই প্রকার, শাসনম চিরকম। শাসনম চিরকম, এরকম ছিল। হুম, দেখো। দেখো, এরপরে যেটা আসবে, এখন প্রমাণ নেই বলবে যে সর্বেষু অর্থ বিবাদেষু বলবত্যুত্তরা ক্রিয়া আধৌ প্রতিগ্রহে কৃতে পূর্বাতু বলবত্তরা। বলছে সর্বেষু অর্থ বিবাদেষু, মানে অর্থ বিবাদেষু সর্বেষু উত্তরা ক্রিয়া বলবতী। এখানে সন্ধি হয়ে গেছে, বলবতী যুক্ত উত্তরা, বলবতী উত্তরা। বলবতী যুক্ত উত্তরা, বলবতী উত্তরা। তাহলে কি হলো? সর্বেষু অর্থ বিবাদেষু বলবত্যুত্তরা ক্রিয়া। হুম, বলবত্যুত্তরা ক্রিয়া। সর্বেষু অর্থ বিবাদেষু মানে বক্তব্য হচ্ছে যে যেখানে যেখানে অর্থকেন্দ্রিক বিবাদ হবে, যেখানে যেখানে অর্থকেন্দ্রিক বিবাদ হবে, ঠিক আছে, সেখানে উত্তরা ক্রিয়া, এখানে ক্রিয়া বলতে প্রমাণ, ক্রিয়া বলতে প্রমাণ, উত্তরা ক্রিয়া মানে পরবর্তী প্রমাণ বলবতী হবে। ঠিক আছে, পরবর্তী প্রমাণ বলবতী হবে। তাহলে কি বললাম? সর্বেষু অর্থ বিবাদেষু বলবত্যুত্তরা ক্রিয়া। হুম, মানে সর্বেষু অর্থ বিবাদেষু বলবত্যুত্তরা ক্রিয়া, অর্থাৎ যেখানে যেখানে অর্থ বিষয়ক বিবাদ কলহ আসবে, অর্থ বিষয়ক, সেখানে কিন্তু পরবর্তী প্রমাণ, ধরো এক পক্ষ প্রমাণ দেখাবে যে না আমি নির্দোষ, অপর পক্ষ প্রমাণ দেখাবে যে না আমি নির্দোষ, এইভাবে যে প্রমাণ দেখানোর যে পালা পরস্পর চলবে, সেখানে কি হবে? সেখানে পরবর্তী প্রমাণটা বলবতী হবে। ঠিক আছে। আর আধৌ প্রতিগ্রহে কৃতে এসছে, আধৌ প্রতিগ্রহে কৃতে, কারেন্ট এসছে। আধৌ প্রতিগ্রহে কৃতে, ঠিক আছে। আধৌ মানে কি? আধি, আধৌ, আধৌ প্রতিগ্রহ মানে কি? প্রতিগ্রহ মানে দান গ্রহণকে বলা হয় প্রতিগ্রহ। দান করাকে তো দান বলে, দান করাকেতে, দান করাকে দান বলে, বা সরি, দান করাকে দান, আর দান গ্রহণকে বলা হয় প্রতিগ্রহ। এখন আধি, আধি কাকে বলে? আধি সম্ভবত যে বস্তুটা রাখা হয়,
যে বস্তুটা কারোর কাছে গচ্ছিত রাখা হয় সেটা হচ্ছে আধি। এরকমই কি হবে? তাহলে কি বললাম, মানে দান গ্রহণ এবং দানের ক্ষেত্রে যদি কোনো সমস্যা উৎপন্ন হয় সেখানে কি হবে, সেখানে পূর্ববর্তী, পূর্বা, পূর্বা মানে পূর্বা ক্রিয়া বলবত্তরা, পূর্বা ক্রিয়া বলবত্তরা। তাহলে কি হলো, অর্থ বিষয়ক বিবাদে পরবর্তী প্রমাণটা বলবতী, আর দান গ্রহণ বা দান করা এই বিষয়ে যদি কোনো সমস্যা উৎপন্ন হয়, বিবাদ উৎপন্ন হয়, সেখানে হবে পূর্ববর্তী ক্রিয়া বলবৎ। ক্রিয়া মানে প্রমাণ। দেখো পরবর্তী, এইগুলো দেখো, এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে। পশ্যত অব্রবত ভূমের হানির বিংশতি বার্ষিকী পরেন ভুজ্যমানায়াহ ধনস্য দশবার্ষিকী। পশ্যত অব্রবত ভূমেহ হানিহ বিংশতি বার্ষিকী। ঠিক আছে, না কি বক্তব্য, যে পশ্যত বলছে, দেখো ধরো রামের একটা জমি, রামের একটা কোন একটা জায়গা, শুধু জমি নয়, কোন একটা জায়গা, ভূমি, যে কোনো একটা ভূমি। সাপোজ ধরো, যারা শহরে থাকে তারা হয়তো জানবে না, খামার বাড়ি হয় না, খামার বাড়ি, খামার বাড়ি হয় যেখানে ধান গোলা এতে রাখা হয়, খড় রাখা হয়, গরু বাঁধা হয় ইত্যাদি, খামার বাড়ি। ধরো শ্যামের কোনো খামার বাড়ির জন্য জায়গা নেই, শ্যামের কোনো খামার বাড়ির জন্য জায়গা নেই, রামের অনেক জায়গা। রাম এবং শ্যাম পরস্পর দুই বন্ধু, রাম এবং শ্যাম পরস্পর দুই বন্ধু। রামের কোনো জায়গা নেই খামার বাড়ি করার জন্য, শ্যামের কোনো জায়গা নেই খামার বাড়ি করার জন্য। অন্যদিকে রামের অনেক জায়গা, অন্যদিকে রামের অনেক জায়গা। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে রাম বলল ঠিক আছে, তুই আমার জায়গায় একটু খামার বাড়ি কর, অসুবিধা নেই। দিয়ে শ্যাম কিন্তু রামের জায়গায় ব্যবহার করতে শুরু করলো, ব্যবহার করতে শুরু করলো। তাই দেখো বলছে যে পশ্যত অব্রবত। এখন শ্যাম যে ব্যবহার করছে রামের জায়গাটা, ঠিক আছে, শ্যাম যে ব্যবহার করছে রামের জায়গাটা, সেটা রাম দেখছে, মানে পশ্যত, যে ভূস্বামী, মানে যার ভূমিটা, অ্যাকচুয়ালি প্রকৃত ভূমিটা যার, প্রকৃত ভূমিটা যার, সে কিন্তু দেখছে যে এটা ওর জায়গা, হ্যাঁ এটা ওর জায়গা, ও দেখছে, সে ভোগ করছে, কিছু বলছে না, কারণ সে পারমিশন দিয়েছে। অব্রুবত, অব্রুবত, ঠিক আছে, সে কি করছে, সে দেখছে যে হ্যাঁ ও ভোগ করছে, কিন্তু কিছু বলছে না। পশ্যত কিন্তু অব্রুবত, দেখছে শ্যাম ভোগ করছে, কিছু বলছে না। এইভাবে শ্যাম যদি বিংশতি বার্ষিকী, যদি 20 বছর ভোগ করে, তাহলে কিন্তু ওই যে জমিটা রাম আর দাবি করতে পারবে না, মানে সে নিজের জায়গাটা খুইয়ে দিল, নিজের যে সত্ত্ব ছিল যে এর মালিকানা আমার, বা এই জায়গার মালিক আমি, এই যে সত্ত্ব, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই দেখো বলছে যে বিংশতি বার্ষিকী, মানে 20 বছর যদি কোনো জায়গা, অপরের জায়গা যদি অন্য কেউ ভোগ করে, এবং সেখানে যে প্রকৃত মালিক সে দেখার পরেও যদি কিছু না বলে ভোক্তাকে, এইভাবে যদি 20 বছর চলতে থাকে, তাহলে কিন্তু ভূমেহে হানিহি, ভূমেহে হানিহি, মানে ওই ভূমির কিন্তু হানি হয়ে যাবে। দেখো কি বললাম, বোঝা গেল ঈশা? বোঝা গেছে হ্যাঁ স্যার, বিষয়টা? হ্যাঁ স্যার। আর বলছে দেখো, আর কি বলছে,
পরেন ভুজ্যমানায়াহ ধনস্য দশবার্ষিকী। ধরো ভূমি বাদে অন্যান্য কিছু আছে, অন্যান্য কিছু ধন, ভূমি নয় অন্যান্য, যে হস্তি অশ্ব উদাহরণ দিয়েছে, এইগুলো যদি ধরো আমার কোনো অশ্ব, আমার কোনো হস্তি অন্য কেউ ব্যবহার করছে, আমি কিছু বলছি না, ব্যবহার করছে আমি কিছু বলছি না, এইভাবে যদি 10 বছর ভোগ করে, তাহলে কিন্তু সেই ভোক্তা, যে ভোগ করছে, যে ব্যবহার করছে, তার হয়ে যাবে, আমি ওটা দাবি করতে পারবো না। ক্লিয়ার? তাহলে ভূমির, একবার বলুন কি বলো কি, বললেন? মানে ভূমি বাদে অন্যান্য যে ধন সম্পত্তি, ভূমি বাদে অন্যান্য ধন সম্পত্তি, সেই ধন সম্পত্তি যদি অন্যজন ভোগ করে, সেই ধন সম্পত্তি যদি অন্যজন ভোগ করে, এবং সেখানে ওই ধন সম্পত্তির প্রকৃত মালিক যে, সে যদি কিছু না বলে, সে যদি কিছু না, এই যদি 10 বছর বা মালিকানা কিন্তু, স্যার কিছু শোনা যায় না। ও দেখো শোনা যাচ্ছে এখন, এখন হ্যাঁ শোনা এবার যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ। সকলেরই কি প্রবলেম হচ্ছিল না শুধু তোমার হচ্ছে? রনিতা, স্মৃতি, অয়ন্তিকা শুনতে পাচ্ছিলে? না না স্যার, স্যার, কেটে 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 যাচ্ছিল। কেটে তাহলে বলছো না, ও একা বলছে। হুম, তাহলে কি হলো, বললাম যে ধন, ধরো ভূমি বাদে অন্য ধন, ভূমি বাদে অন্য ধন যদি কেউ ভোগ করে, অন্য কেউ ভোগ করে, ভূমি বাদে অন্য কোনো ধন যদি অন্য কেউ ভোগ করে, এবং সে ভোগ করছে, এটা ধরো প্রকৃত যে মালিক, ওই সম্পত্তির যে প্রকৃত মালিক, ধনের প্রকৃত যে মালিক, সে দেখেও কিছু বলছে না, তাহলে 10 বছর পরে সেটা কিন্তু ওই ভোগকারীর হয়ে যাবে, যে ভোগ করছে তার হয়ে যাবে। তাহলে কি বললাম, যে ধরো আমার একটা ঘোড়া আছে, আমি বললাম, একটা বন্ধুকে বললাম, ঠিক আছে তুই এই ঘোড়াটা নিয়ে নিজের কাজ কর, কোথাও কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিবি, দিয়ে টাকা নিবি, মানে ব্যবসা ট্যাবসা কর অল্প করে। সে নিল, ঠিক আছে, সে নিল, নিয়ে সে মানে ভালো ব্যবসা করছে, 10 বছর হয়ে গেল, আমি এই ঘোড়াটা চাইছি না। 10 বছর পরে তুমি কিন্তু আর ওই ঘোড়াটা নিজের বলতে পারবে না, ওটা কিন্তু যাকে আমি দান করেছি তার হয়ে যাবে, বা যাকে আমি ব্যবহার করতে দিয়েছি তার হয়ে যাবে। দেখো বোঝা গেল ঈশা কি বললাম, সুদীপ্তা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু ভূমির সত্ত্ব, ভূমির সত্ত্ব কতদিন পরে নষ্ট হবে? ভূমি সত্ত্ব মানে কি, সত্ত্ব মানে মালিকানা, সত্ত্ব 20 মানে বছর। 20 বছর। আর ভূমি বাদে অন্যান্য ধন, যেগুলো পশু টাইপের, সেগুলো কতদিন পরে নষ্ট হবে? 10 বছর। ঠিক 10 আছে? বছর। হুম, সত্ত্ব মানে মালিকানা, ঠিক আছে, সত্ত্ব। আধি সীমোপনিক্ষেপ জডবাল ধনৈর্বিনা তথোপনিধি রাজস্ত্রী শ্রোত্রিয়ানাম ধনৈরপি। ঠিক আছে, আধি সীমোপনিক্ষেপ জডবাল ধনৈর্বিনা তথোপনিধি রাজস্ত্রী শ্রোত্রিয়ানাম ধনৈরপি। হুম, কি বলছে, বলছে আধি, মানে ওই যে পূর্ব শ্লোকে যেগুলো বললো না, মানে এগুলো কি হয়,
এগুলো অ্যাকচুয়ালি যে কি হয়, শুধু মানে রাম যে এইরকম নয় যে রাম শ্যামকে দিল, দিয়ে কিছু বলছে না, এইরকম বিষয়টা হয়। আবার দেখবে জমি বন্ধক নেওয়া হয়, মানে গ্রামের দিকে এগুলো আছে, যারা শহরে থাকে তারা জানে কিনা জানি না। জমি বন্ধক নেওয়া হয়। জমি বন্ধক নেওয়া হয় মানে, মানে ধরো আমার টাকার দরকার, আমার কাছে 5 বিঘা জমি আছে, আমার টাকার দরকার, টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারছি না। আমি অন্যজনকে বললাম, গ্রামের যারা একটু বড় বড় লোক আছে, ও অর্থবান ব্যক্তি আছে, তাদেরকে বললাম যে আমি জমি বন্ধক দিতে চাই। তখন সে আমার জমিটা নিয়ে নেবে। আমি বললাম যে আমাকে 50,000 টাকা দিতে হবে। সে দিয়ে দিল 50,000 টাকা। দিয়ে কি হবে, দিয়ে ওই যে জমিটা আমি ওকে দিলাম, ওই জমিটা আমি আর চাষ করতে পারবো না, ওই জমিটা ও চাষ করবে, চাষ করে ও ফসল ফলাবে, আমার কোনো ওখানে অধিকার থাকবে না। আবার যখন ওই যে টাকাটা 50,000 টাকাটা আমি যখন ফেরত দেব, তখন আবার জমিটা আমার হবে। এইটাকে বলা হয় বন্ধক রাখা। এইভাবে ধরো কেউ জমি বন্ধক দিয়ে দিল। এবার যে জমিটা প্রথম ফার্স্ট টাইম বন্ধক বন্ধক দিল, মানে আমি যাকে দিলাম, সে অর্থবান ব্যক্তি। এবারে আমার কাছে তো সেই 50,000 টাকাটা জড়ো হতে হবে, তবে তো আমি আবার তাকে দেব, তারপরে সে আমাকে ফেরত দেবে জমিটা, তাই না? ধরো আমি আগামী 20 বছরেও আমি ওই জমিটা, আমি ওই যে 50,000 টাকাটা জোগাড় করতে পারলাম না। আগামী 50, এই আগামী 20 বছরে আমি টাকাটা জোগাড় করতে পারলাম না। তাহলে কি হবে? তাহলে আমার কিছু করার থাকবে না, ওই জমিটার মালিকানা কিন্তু আমার থেকে চলে যাবে, ওটা অটোমেটিক ওই যাকে আমি বন্ধক দিয়েছিলাম, সেই মহাজন বা অর্থবান ব্যক্তি, তাদের কাছে চলে যাবে। এইভাবেও হয়, ঠিক আছে? মানে শুধুমাত্র যে ভালোবেসে দিলেও হয়, আহ ওইভাবে দিলেও, ওইভাবেও বন্ধক বেশিরভাগ বন্ধক দেওয়া যে হয়, যে সুদে নেয়, দেয়া দিতে পারে না, গ্রামে গঞ্জে এগুলো খুব আছে। আমার টাকার দরকার, কিন্তু কি দেব, জমিও নেই, কি দেব, আমার একটা আংটি আছে, সোনার আংটি দিয়ে দিলাম। সেই যে 10,000 টাকা নিয়ে দিলাম, কিন্তু সেই টাকাটা জোগাড় করতে পারে না, যে 10,000 টাকাটা জোগাড় করতে পারে না। ওই টাকাটা জোগাড় করতে না পারার ফলে ওই 30,000 টাকার আংটি চলে যায়। এইরকম অনেক উদাহরণ আছে আমাদের চারপাশে, যে হয়। যাই হোক। হুম, কি বলছি দেখো, যে আধি আধি সীমা উপনিক্ষেপ, আধি সীমা উপনিক্ষেপ, জড়বালো ধনৈর্বিনা তথোপনিধিরাজস্ত্রী শ্রোত্রিয়ানাম ধনৈরপি। বলছে এই যে এখানে কতগুলো লিস্ট দেয়া হয়েছে, কি বলছে, যে আধি, আধি মানে কি? আধি মানে হচ্ছে যে এমন একটা দ্রব্য, যে দ্রব্যটা তুমি বন্ধক নেওয়ার ফলে পেয়েছো। ধরো একজন তোমার কাছে বন্ধক দিয়েছে, সেই বন্ধক দেওয়ার ফলে সে আর জিনিসটা গ্রহণ করতে পারেনি, মানে নিতে পারেনি, তার হয়তো সেই পরিমাণ টাকা পায়নি, আসেনি, ফলে সে আর নিতে পারেনি, ফলে সেই জিনিসটা তোমার হয়ে গেছে, সেই জিনিসটা তোমার হয়ে গেছে। আধি সীমা মানে ওই যে জায়গার যে সীমা পরিমাণ, সীমা। উপনিক্ষেপ, উপনিক্ষেপ মানে গচ্ছিত ধন, উপনিক্ষেপ। আমি তোমার কাছে ওই যে আংটিটা যখন রাখা হয়, সেটা হচ্ছে উপনিক্ষেপ। জড় বাল ধনৈরপি, ঠিক আছে, মানে বালকের কোনো ধন, কোন একটা বালক, তার কিছু একটা বস্তু আছে খুব প্রিয় বস্তু, সেই ধন। তথা উপনিধি, উপনিধি মানে ধরো বাক্সের মধ্যে থাকা কোনো বস্তু, বাক্সের মধ্যে থাকা কোনো বস্তু।
যেটা তুমি এখনো খোলোনি। উপনিধি মানে বক্সের মধ্যে সিল্ড বা রাখা কোনো বস্তু যা তুমি এখনো খোলোনি, তাকে বলে উপনিধি। আর কি বলছে? রাজ, মানে রাজার যে ধনসম্পত্তি, যে ভূমি, রাজপ্রাসাদ, কোনো একটা সৌধ, এইসব রাজার বিভিন্ন সম্পত্তি, সেইগুলো ধনসম্পত্তি। এবং শ্রোত্রিয়ানাম ধনৈরপি, শ্রোত্রিয়ানাম মানে আরো যে সমস্ত যে কোনো স্ত্রীর ধন, এইগুলো কখনো মানে অন্যত্র তুমি রাখতে পারবে না, মানে অন্য কাউকে তুমি দিতে পারবে না, মানে বন্ধক হিসেবে দিতে পারবে না। এইগুলো তুমি বন্ধক হিসেবে দিতে পারবে না। যে ধরো তুমি একটা জিনিস পেয়েছো কারোর থেকে, সোনার একটা আংটি পেয়েছো, অন্য কোনো ব্যক্তি আর নিতে পারেনি, তুমি ওইটা কিন্তু আবার অন্য কোথাও বন্ধক দিতে পারবে না। এগুলো খেয়াল রাখতে হবে। যে জমিটা নিয়ে অলরেডি বিবাদ চলছে, সীমা বিবাদ, হ্যাঁ, যে একটা জমি নিয়ে বা ভূমি নিয়ে বিবাদ চলছে, ঝগড়া চলছে, সেই জমিটা তুমি অন্য কাউকে বন্ধক হিসেবে দিতে পারবে না, যে বা বিক্রিও করতে পারবে না। বন্ধক তো দূরের কথা, বিক্রিও করতে পারবে না। ঠিক আছে? আর কি বলছে? কোনো বালকের ধন, কারণ বক্তব্য হচ্ছে যে তুমি যেটা বন্ধক রাখবে তার মালিকানা তোমাকে নিজেকে হতে হবে, তার মালিকানা তোমাকে নিজেকে হতে হবে। কারণ কারণ হচ্ছে তুমি দিচ্ছ তোমার, তুমি দিচ্ছ তোমার সজ্ঞানে। এখন যদি সেই বস্তুটা তোমার নিজেরই না হয়, এখন যদি সেই বস্তুটা তোমার নিজেরই না হয়, তাহলে তুমি দেবে কি করে? ধরো আমার গোয়ালে একটা গরু আছে, অন্যজন খুলে নিয়ে গিয়ে, আমার গোয়াল থেকে খুলে নিয়ে গিয়ে বললো এই গরুটা তোর কাছে বন্ধক রাখতে, আমাকে 10,000 টাকা দে। আরে ভাই, গরুটা তো নিজেরই নয়, তুই কি করে রাখবি এটা? তাই না? বা একটা জিনিস নিয়ে ঝামেলা চলছে, সেই জিনিসটা নিয়ে তুমি সব করতে পারবে না। তাই বলছি সীমা বিবাদ, উপনিক্ষেপ মানে গচ্ছিত ধন একজন আমার কাছে রেখে গেছে, আমি আবার সেই বস্তুটাকে অন্যের কাছে রাখছি, এটা কিন্তু করা যাবে না। কারণ আমি, ধরো কেউ আমার কাছে রেখে গেছে, বললো 1 মাস পর আমি নেব, আমি হয়তো 10 দিন পরে এইটা আবার গিয়ে অন্যজনের কাছে রাখছি, ভাই এটা রাখতে দে, আমাকে 10,000 টাকা দে। আর ও যদি 1 মাসের আগেই নিতে আসে, তাহলে আমি কোথা থেকে দেব? তাই কোনোভাবেই কিন্তু ওই জিনিসটা তুমি অন্য কোথাও রাখতে পারবে না। এইরকম পেটিকাবদ্ধ যে দ্রব্য, পেটিকাবদ্ধ মানে একটা বাক্সের মধ্যে কি আছে, যদি তুমি কাউকে বলছো যে এটা অনেক ধনসম্পত্তি আছে, রূপো আছে, 1 বাক্স রূপো আছে, অ্যাকচুয়ালি এটা বোম আছে। তুমি বন্ধক রাখছো রূপো আছে বলে, অ্যাকচুয়ালি বম আছে, সে তো মারা যাবে, ফাটলে মারা যাবে। তাহলে পেটিকাবদ্ধ কোনো কিছু তুমি বন্ধক রাখতে পারবে না, তোমাকে পেটিকা খুলে দেখাতে হবে দিদি বন্ধক রাখো। তাই এই সমস্ত দ্রব্যগুলো তুমি কিন্তু বন্ধক হিসেবে রাখবে না। আগের যেমন বন্ধক রাখলে, ভূমি বন্ধক রাখলে 20 বছর পরে সেটা সত্ত্ব চলে যাবে, বা অন্যান্য দ্রব্য বন্ধক রাখলে 10 বছর পরে সত্ত্ব চলে যাবে, কিন্তু এখানে বলছে একটা লিস্ট করা হয়েছে, ওই লিস্টের যে দ্রব্যগুলো সেগুলো বন্ধক হিসেবে রাখাই যাবে না। দেখো বোঝা গেল কি? কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার সৌত্রীয় ব্রাহ্মণের ধন মানে এটা কি বলতে চাইছে? ওই স্ত্রীর ধনগুলো, স্ত্রী ধন। মানে স্ত্রীধন এবং ব্রাহ্মণের ধন। আচ্ছা। अध्यादीनाः अध्याधीनाः अध्यादीनाः बिहर्तारं ध्वनिने दापयद्धनं दण्डं च तत्समं राज्ञे शक्त्यपेक्षम् अथापि वा। কি বলছে দেখো, যে अध्यादीनाः बिहर्तारं,
ধনিনে দাপয়েদ ধনম দণ্ডম চ তৎসমম রাজ্ঞে শক্ত্যপেক্ষম অথাপিবা শক্ত্যপেক্ষম অথাপিবা। কি বক্তব্য? বক্তব্য হচ্ছে, ধরো কোনো একটা বস্তু, কোনো একটা বস্তু আধি বা সীমা, কোনো একটা জায়গা বা উপনিক্ষেপ, যেটা আমার কাছে বন্ধক রেখে গেছে উপনিক্ষেপ, ইত্যাদি ইত্যাদি যে বস্তুগুলো, এই বস্তু বিষয়ে ধরো কোনো সমস্যা হয়েছে, সমস্যা হওয়ার ফলে বিচারের জন্য যাওয়া হয়েছে বিচারকের কাছে, যাওয়া হয়েছে। বিচারক অন্যায়ভাবে যার দ্রব্য নয় তাকে স্বামিত্ব দিয়ে দিল। বিচারক অন্যায়ভাবে ওই দ্রব্যের মালিক যে হবে না, মানে প্রকৃত মালিককে হটিয়ে অন্যকে মালিক করে দিল। এটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু ওই যে দ্রব্যগুলো, ধর কোনো জমি বা সীমা বা উপনিক্ষেপ, যে দ্রব্যগুলো বন্ধক বা যে দ্রব্যগুলো নিয়ে সমস্যা আসবে, সেই দ্রব্যগুলোর মূল্য, সমপরিমাণ মূল্য দিতে হবে রাজাকে। মানে মানে বক্তব্যটা হচ্ছে, ধরো এরকম যে একজন একজন কি হয়েছে, একজন একটা সোনার আংটি, যার এখন বাজার মূল্য ধরো 50,000 টাকা, সে অন্য এক মহাজনের কাছে বন্ধক রেখে 10,000 টাকা নিয়েছে। দিয়ে এই যে আংটির যে প্রকৃত মালিক, সে এখন 2 মাস, 3 মাস, 4 মাস পরে ওই 10,000 টাকা ফেরত দিয়ে আংটিটা নিতে গেছে। যার কাছে বন্ধক রেখেছিল সে বলছে না, দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? না, কোনো যুক্তি দেখিয়েছে দেয়া যাবে না। না, কিরকম যুক্তি বলছে? তখন ওই যে মহাজন, সে বলছে, মিথ্যাভাবে হয়তো বলছে, যে তুমি তো বলেছিলে যে 1.5 মাস পেরিয়ে গেলে আমি আর আংটিটা নেব না। 2 মাস পরে নিতে গেছে, 2 মাস পরে নিতে গেছে। সেই মহাজন বলছে 1.5 মাস পেরিয়ে গেলে আর আংটিটা নেবেন না, এটা তো তুমি নিজেই বলেছিলে। আর আংটির যে প্রকৃত মালিক, সে বলছে না, আমি এরকম বলিনি। তুমি মিথ্যা বলছো। তখন ওই যে মহাজন, সে অন্য কোনো ব্যক্তিকে সাজিয়ে এনেছে, বলছে দেখো, তুমি এর সামনেই বলেছিলে, এ প্রমাণ আছে, তুমি এর সামনে বলেছিলে, এর সামনে বলেছিলে, ঠিক আছে না? এর সামনে বলেছিলে, বলছে কি করে? বিষয়টা হচ্ছে, মহাজন ওই ব্যক্তিকে ফলস সাজিয়ে এনে বলছে যে তুই আমার হয়ে সাক্ষী দে, আমি তোকে 5,000 টাকা দিয়ে দেবো। বাস, ও আমরা মিথ্যা বলছে। দিয়ে বললো হ্যাঁ, মানে যাকে সাজিয়ে এনে সে বললো হ্যাঁ তুমি এটা বলেছিলে। বাস, এই ব্যক্তি ফেঁসে গেল, মানে যার আংটি, সে চাপে পড়ে গেল। এ তখন সম্পূর্ণ বিষয়টা রাজাকে গিয়ে বলল। রাজা তার সমস্ত চর অনুচর লাগিয়ে দেখলো যে না, মহাজন মিথ্যা বলছে এবং মহাজন সম্পূর্ণ বিষয়টা সাজিয়েছে, একজন মিথ্যা সাক্ষীকে তুলে এনেছে, সব সাজানো ঘটনা। অ্যাকচুয়ালি যার প্রকৃতপক্ষে যার আংটি, সে কিন্তু সত্য বলছে। বাস, তাহলে ওই যে আংটির যে সমপরিমাণ মূল্য, সেই আংটি তো ফেরত দিতেই হবে যার আংটি তাকে ফেরত দিল। মানে 10,000 টাকা ওকে ব্যাগ দিয়ে দিল, দিয়ে আংটিটা নিয়ে নিল। আর ওই আংটির সমপরিমাণ মূল্য রাজাকে দিতে হবে। কে দেবে? না, ওই মহাজন দেবে। মানে ওর দুদিকেই চাপ হয়ে গেল, আংটিটাও গেল, প্লাস আংটির সম পরিমাণ মূল্য রাজাকেও দিতে হবে। এটা হচ্ছে তার দণ্ড। সম্পূর্ণ ঘটনাটা মিথ্যাভাবে সাজানোর জন্য এটা দণ্ডদান। দেখো, বোঝা গেল বিষয়টা কি হলো? হ্যাঁ স্যার।
ওটাই বোঝা আধ্যাদীনাম বিহর্তারম। আধ্যাদীনাম মানে যে আধি সীমা যেগুলো হবে, বিহর্তারম মানে যে দেবে না, মানে প্রকৃত মালিককে আর দেবে না, প্রকৃত মালিককে না দিয়ে নিজের বলে চালিয়ে দেবে, প্রমাণ করার চেষ্টা করবে মিথ্যাভাবে। কারেন্ট নেই। হুম, ঠিক আছে। নিজের বলে চেষ্টা করবে, সেই ব্যক্তি যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু এরকম দণ্ড তাকে দিতে হবে, সে দণ্ড পাবে। পরবর্তী কি বলছে, দেখো, ইয় অভিযুক্তঃ পরেতঃ তস্য রিক্থি তমুদ্ধরেৎ ন তত্র কারণম ভুক্তিঃ আগমেন বিনা কৃতা। ইয় অভিযুক্তঃ পরেতঃ স্যাৎ, ইয় অভিযুক্তঃ পরেতঃ স্যাৎ তস্য রিক্থি তমুদ্ধরেৎ ন তত্র কারণম ভুক্তিঃ আগমেন বিনা কৃতা। ন তত্র ভুক্তিঃ, হুম, ন তত্র ভুক্তিঃ আগমেন বিনা কৃতা। কি বক্তব্য, ইয় অভিযুক্ত মানে ধরো কোন একটা বিষয়ে, কোন একটা বিষয়ে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ আছে, সে অভিযুক্ত ব্যক্তি, এটা বিবাদ চলছে, ঠিক আছে, বিবাদ চলছে। এখন সেই বিবাদ নিষ্পত্তির পূর্বেই, সে বিবাদ নিষ্পত্তির পূর্বেই সে মারা গেছে। বিবাদ চলছে, অভিযুক্ত, হ্যাঁ অভিযুক্ত, সে বিবাদ নিষ্পত্তির পূর্বেই সে হয়তো মারা গেল। যে পরেতঃ, পরেতঃ মানে সে কোনো কারণে মারা গেল। তস্য রিক্থি, রিক্থি মানে, রিক্থি মানে কি, রিক্থি মানে হচ্ছে যে সম্পত্তি ভোগ করে, যে যে সম্পত্তি ভোগ করে, ধরো বাবার সম্পত্তি ছেলে ভোগ করে, ছেলে হচ্ছে রিক্থি। মানে এগুলো হচ্ছে এই স্মৃতিশাস্ত্রের এগুলো কোট, মানে কি বলবো, পারিভাষিক শব্দ, স্মৃতিশাস্ত্রের পারিভাষিক শব্দ, ঠিক আছে, রিক্থি। তাহলে কি হলো, যে তস্য রিক্থি মানে সেই সম্পদের যে ভোগ দখলকারী, রিক্থি, তম উদ্ধরেত, তম উদ্ধরেত মানে মানে সেটা প্রমাণ করবে। ওই যে অভিযুক্ত, হুম, অভিযুক্ত ব্যক্তি, সে তো আর প্রমাণ করতে পারলো না বিষয়টিকে, সে মারা গেল। এখন ওই অভিযুক্তের যে সম্পত্তি যে ভোগ করছে, অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি যে ভোগ করছে, সেই ব্যক্তি উদ্ধরেত, তাকে উদ্ধার করবে মানে প্রমাণ করবে, সেই ব্যক্তি তাকে প্রমাণ করবে।
কিন্তু এবং এই যে প্রমাণ করবে, এই প্রমাণ ছাড়া কিন্তু সে কিন্তু আর গ্রহণ করতে পারবে না ওই সম্পত্তি। প্রমাণ ছাড়া ওই ব্যক্তি কিন্তু গ্রহণ করতে পারবে না। মানে বক্তব্য ধরো যে কোনো একটা সম্পত্তি, দুই ব্যক্তির মধ্যে সমস্যা হচ্ছে, যে এ বলছে আমার, তো ও বলছে আমার। এখন যে অভিযুক্ত তার ছেলেও আছে, রাম এবং শ্যাম, দুজনের মধ্যে সমস্যা হচ্ছে, এই সম্পত্তিটা আমার, ও বলছে আমার। রামের ছেলে আছে, রাম হঠাৎ মারা গেল। রাম যে দাবি করছিল এই সম্পত্তি আমার, রাম মারা গেল, প্রমাণ করার আগেই মারা গেল। এখন রামের ছেলে, সে যদি প্রমাণ করতে পারে, প্রমাণ দিয়ে যে না এটা আমার, এটা আমাদের হবে, বা এটা আমাদের সম্পত্তি, তাহলে সে পাবে, নয়তো কিন্তু পাবে না। মানে আগমেনও বিনা, প্রমাণ ছাড়া কিন্তু সে ভোগ করতে পারবে না। প্রমাণ ছাড়া সে পরবর্তীকালে ভোগ করতে পারবে না। এগুলো যদি অতটা এগুলো যদি অতটা মানে এতটা প্রশ্নমূলক নয়। বলোপাধি বলোপাধি বিনির্বৃত্তন ব্যবহারন নিবর্তয়েত স্ত্রী নক্তম অন্তরারাগো বহিঃশত্রু কৃতাংস্তথা। কি বলছে দেখো, বলোপাধি বিনির্বৃত্তান ব্যবহারান নিবর্তয়েত, মানে রাজা কোনগুলোকে বিচারের বিষয়রূপে গ্রহণ করবেন না, এইটা একটু জানতে হবে। ঠিক আছে, রাজা কোন কোন বিষয়গুলোকে ব্যবহারের বিষয় বলে গ্রহণ করবেন না। কি কি বিষয়? বলে দেখো, বলছে যে স্ত্রী, মানে স্ত্রীলোক যদি কোনো ইয়ে করে, কোনো স্ত্রীলোক যদি কোনো অভিযোগ করে, তাহলে সেটাকেও কিন্তু তুমি রাজা গ্রহণ করবে না। স্ত্রীলোক যদি কোনো অভিযোগ করে, গ্রহণ করা মানে রাজা সেটাকে গ্রহণ করবে না। আর এবং নক্তম, নক্তম মানে রাত্রি, রাত্রিতে যদি কোনো ব্যবহার বা কোনো অভিযোগ করা হয়, সেই ব্যবহার কিন্তু রাজা গ্রহণ করবে না রাত্রিতে। মানে সেটা রাজা ওই অভিযোগটাকে গ্রহণ করবে না। ঠিক আছে, এবং আর কি, অন্তরারাগ বহি, অন্তর অন্তরাগ, অন্তরারাগ, ঠিক আছে, মানে নক্তম অন্ত, অন্তর আগারো। আচ্ছা, এর মানে হচ্ছে যে গৃহ, আগারো গৃহ, মানে গৃহের, মানে ঘরের ভিতরে। ঠিক আছে, ঘরের ভিতরে যা যা ঘটলো, মানে কেউ দেখলো না। ঘরের ভিতরে কি কি ঘটলো কেউ দেখলো না, কোনো প্রমাণ করতে পারবে না। ঠিক আছে, কোনো কিছু প্রমাণ করতে পারবে না। অতএব ধরো বলছি, ঘরের ভিতরে দুজন ঘরের ভিতরে দুজন মারপিট করলো। ঠিক আছে, এখন ওই দুজন ছাড়া সত্যিটা কেউ জানে না। দুজন ছাড়া সত্যিটা কেউ জানে না কি হয়েছে। দুজন ছাড়া কেউ জানে না সত্যিটা কি হয়েছে। ঠিক আছে, তাই দুজন ছাড়া কেউ জানে না সত্যিটা কি হয়েছে, সেই জন্য কি করবে, যে ওই ওই বিষয়টা কিন্তু বিচারের বিষয় হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ সাপোজ ধরো, কখনো তুমি প্রমাণ করতে পারবে না। কেন প্রমাণ করতে পারবে না? কারণ ধরো
যে দুজন দুজনকার বিরুদ্ধে দোষারোপ করবে, কে সত্যি কে মিথ্যা তুমি কখনো নির্ণয় করতে পারবে না, কারণ ওই ঘরের মধ্যে ওই দুজনাই ছিল, কেউ সেখানে তৃতীয় ব্যক্তি প্রমাণ হিসেবে নেই, সাক্ষী হিসেবে নেই, তুমি কিভাবে প্রমাণ করবে, তাই না? তাই কোনো স্ত্রীলোককৃত অভিযোগ রাজা নেবেন না, রাত্রিতে রাতের অন্ধকারে অভিযোগ নেবেন না। অন্তর অন্তরারাগ, অন্তরাগ, অন্তরাগ মানে ওই গৃহের অভ্যন্তরে, আর বহি, বহি মানে গ্রামের বাইরে। দেখো এই যেখানে টিকাতে আছে অন্তরাগারে গৃহাভ্যন্তরে বহি গ্রামাদিভ্য, মানে গ্রাম বলতে বাইরের, মানে গ্রামের বাইরে যদি কোনো কিছু ঘটে সেটাকেও কিন্তু বিচারের বিষয় হিসেবে নেবে না। আর শত্রুকৃতাংস্তথা, শত্রুকৃতাং ব্যবহারান, শত্রুকৃতাং ব্যবহারান মানে শত্রুকৃত যে অভিযোগ সেগুলো কিন্তু রাজা গ্রহণ করবে না। আর কি বল, এখানে বল বলতে বলাৎকার, যে সম্মানহানি, এখনকার দিনে যে বলাৎকার, রেফ ইত্যাদি, এবং ভয়, উপাধিভি, উপাধিভি, উপাধি ভয়, ঠিক আছে, মানে এই সমস্ত কাউকে ধরো ভয় দেখানো হয়েছে যে এইটা না করলে তাহলে, হ্যাঁ এইটা না করলে তোকে মেরে ফেলা হবে। ধরো কোন একজন ব্যক্তি অন্যকে ভয় দেখাচ্ছে, যদি তুই এই অন্যায় কাজ না করিস তাহলে কিন্তু সেটা ভয়, তাকে মেরে ফেলা হবে। এইরকম ভয়ের ফলে এখন যে ভীত ব্যক্তি, যে ভীত ব্যক্তি সে যদি এখন গিয়ে রাজাকে বলে যে আমার বিরুদ্ধে এই বলছে, সেইগুলোও কিন্তু ব্যবহারের মানে বিচারের বিষয় হিসেবে গ্রহণ হবে না। তাই এই লিস্টটা মাথায় রাখতে হবে। বল উপাধি স্ত্রী, বল উপাধি স্ত্রী, নক্ত মানে রাত, গ্রামের অভ্যন্তরে, গৃহের অভ্যন্তরে, গ্রামের বাইরে, এবং শত্রুকৃত, এইগুলোকে এই সব বিষয় যদি কেউ অভিযোগ করে সেই অভিযোগ কিন্তু রাজা গ্রহণ করবে না। এরপর কি বলে দেখো, বলছে, আরো বলছে মত্ত উন্মত্ত আর্ত ব্যসনী বাল ভীতাদি যোজিত অসম্বন্ধ কৃতশ্চৈব ব্যবহারো না সিদ্ধ্যতি। ব্যবহার মানে, ব্যবহার মানে বিচারের বিষয়। ধরো মানে মত্ত কোনো ব্যক্তি, মত্ত বলতে কি মানে কোনো ব্যক্তি মত্ত মানে কি, ওই যে ড্রিঙ্ক করে আছে, যে নেশাগ্রস্ত, মত্ত, নেশাগ্রস্ত, ঠিক আছে, মত্ত নেশাগ্রস্ত। তাহলে নেশাগ্রস্ত যে ব্যক্তি, উন্মত্ত মানে পাগল, ঠিক আছে, নেশাগ্রস্ত যে ব্যক্তি। তারপরে ব্যসনী, আর্ত, আর্ত মানে দুঃখিত, আর্ত মানে দুঃখিত, দুঃখিত যে ব্যক্তি। ব্যসনী, ব্যসনী মানে যে বলেছিলাম যে ব্যসনগ্রস্ত, ব্যসনগ্রস্ত, যে আটটা ক্রোধ যে ব্যসন, কাম যে ব্যসন, এইসব যে ব্যসনগ্রস্ত যে ব্যক্তি, সেই ব্যক্তি বালক এবং ভীত, যে ভয়গ্রস্ত, এই রকম ব্যক্তি দ্বারা কৃত অভিযোগ বা ব্যবহার কিন্তু সিদ্ধ হবে না। এই রকম ব্যক্তি দ্বারা কৃত অভিযোগ কিন্তু সিদ্ধ হবে না। তাই বলছে যে মত্ত উন্মত্ত আর্ত ব্যসনী বালক, ঠিক আছে, যে বালক, ভীত ইত্যাদি লোকের দ্বারা কৃত অভিযোগ কিন্তু সিদ্ধ হবে না। শত্রুকৃত এমন ব্যক্তির দ্বারা ব্যবহার কিন্তু সিদ্ধ হবে না, ওটাই বলছে। পরে কি বলছে দেখো, যে
তাহলে কি কি হলো লিস্ট, কি কি হলো? মত্ত, উন্মত্ত, ব্যাধি পীড়িত। মত্ত ব্যক্তি মানে পাগল, উন্মত্ত মানে মত্ত মানে নেশাগ্রস্ত, উন্মত্ত মানে পাগল, আর্ত মানে দুঃখিত ব্যক্তি, ব্যাধি পীড়িত ব্যক্তি। ঠিক আছে? এবং আর কে না, বালক, ভীত। এই সমস্ত ব্যক্তিরা যদি কোনো, এই সমস্ত ব্যক্তিদের দ্বারা আহ, যে ব্যবহার সিদ্ধ হবে না। হুম, পরবর্তী। এগুলোই একটু মানে মাথায় রাখার বিষয়। পরে কি বলছে দেখো, যে প্রনষ্টাধিগতম প্রনষ্টাধিগতম দেয়ম নৃপেণ ধনিনে ধনম বিভাবয়েত ন চিতলিঙ্গৈস্তৎসমম দণ্ডম অর্হতি। প্রনষ্টাধিগতম দেয়ম নৃপেণ ধনিনে ধনম বিভাবয়েন্ন বিভাবয়েন্ন চিল্লিঙ্গম তৎসমম দণ্ডম অর্হতি। এক মিনিট ধরো তো। দেখো কি বলছে, যে প্রনষ্টাধিগতম দেয়ম নৃপেণ ধনিনে ধনম বিভাবয়েন্ন চিল্লিঙ্গৈ তৎসমম দণ্ডম অর্হতি। তৎসমম দণ্ডম অর্হতি। কি বক্তব্য, যে ধরো কোনো জিনিস হারিয়ে গেল। প্রনষ্ট, প্রনষ্ট মানে কি? প্রনষ্ট মানে হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, প্রনষ্ট, হারিয়ে যাওয়া। প্রনষ্ট মানে হারিয়ে যাওয়া, ঠিক আছে? সেই প্রনষ্ট মানে হারিয়ে যাওয়া যে ধন, হুম, হারিয়ে যাওয়া যে ধন, সেটা যদি কেউ পেয়ে যায়, সেটা যদি কেউ পেয়ে যায়, এবং যার ধন, সে যদি প্রমাণ দেখাতে পারে যেটা এটা আমার ধন। ধরো আমার থেকে 100 টাকা হারিয়ে গেল, কোনো কারণে সেই 100 টাকার উপরে আমার নাম লেখা ছিল, উড পেন্সিল দিয়ে কোনো অন্য মনস্ক নাম লিখে দিয়েছিলাম, সেটা হারিয়ে গেল। পরে দেখলাম ওই 100 টাকাটা আমাদেরই গ্রামের অন্য একটা ছেলের কাছে। তখন বলবো যে ওটা আমাকে দে। না, কেন? ওটা আমার আমার টাকা। সে বলবে যে না, তুই তো হারিয়ে ফেলেছিস। কিন্তু সে দেবে না। বাট রাজাকে যদি বলা হয়, তাহলে রাজা কিন্তু সেটা আদায় করে দেবে। এইটা হচ্ছে বক্তব্য, যে মানে এটা শুধু 100 টাকা বললাম, যে কোনো ধনই যদি প্রনষ্ট হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার ফলে যদি কেউ পেয়ে যায়, তাহলে কিন্তু রাজা সেটাকে উদ্ধার করে তোমাকে দেবে। উদ্ধার করে তোমাকে দেবে। পরবর্তী কি বলছে দেখো। হুম বললেন ওখানে করে প্রমাণ দেখাতে পারে, তারপর আচ্ছা, যদি প্রমাণ দেখাতে পারে, তাহলে রাজা ওই ওই যে বস্তুটা মানে ফেরত দেওয়া হবে। মানে যার প্রকৃত, মানে ওই বস্তুটা যার, ওই বস্তুর মালিক যে, তাকে আবার ফেরত দেওয়া হবে ওটা। ধরো তোমার জিনিস হারিয়ে গিয়েছিল, আমি পেয়েছি, যে তুমি দেখেছো আমি পেয়েছি, কিন্তু আমি দিতে চাইছি না। তুমি রাজাকে বললে যে আমি ওই বস্তুটা পেয়েছি, আমাকে ওর কাছ থেকে নিয়ে আমাকে দিন, আমার প্রমাণ এটা। তখন সে কিন্তু, রাজা সেটা
আহ, দেবে, রাজস্বীরা দেবে, ঠিক আছে, গ্রহণ করে তোমাকে আবার দিয়ে দেবে, আমার থেকে নিয়ে তোমাকে দিয়ে দেবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, এবার বোঝা গেছে। হুম। হুম, চলো। রাজা লব্ধ্বা নিধিম দদ্যাৎ দ্বিজেভ্যো অর্ধম দ্বিজः পুনঃ বিদ্বান অশেষম আদদ্যাৎ স সর্বস্য প্রভুর্যতঃ। ঠিক আছে। ইতরেণ নিধৌ লব্ধে রাজা ষষ্ঠাংশম আহরেৎ অনিবেদিত বিজ্ঞাতো দাপ্যংস্তম দণ্ডমেব চ দেয়ং চৌরহৃতম দ্রব্যম রাজ্ঞা জানপদায় তু অদদদ্ধি সমাপ্নোতি কিল বিষম ইয়স্য তস্য তৎ। কি বক্তব্য? ইজি। রাজা নিধিম লব্ধ্বা, নিধি মানে কি? নিধি মানে হচ্ছে, রাত্রি নাকি? নিধি মানে হচ্ছে যে এক প্রকার ধন। নিধি মানে এক প্রকার ধন, যে ধনটা হ্যাঁ, নিধি মানে কি বললাম? নিধি মানে হচ্ছে যে এক প্রকার ধন যেটা মাটির তলায় পাওয়া যায়। ঠিক আছে, যেটা মাটির তলায় পাওয়া যায় তাকে বলা হয় নিধি। ঠিক আছে, নিধি মানে যে মাটির তলায় প্রাপ্ত ধন। এখন রাজা যদি ওই নিধি লাভ করে, মানে মাটির তলায় কোনো ধন টন লাভ করে, রাজা নিধি মানে কি গুপ্তধন নাকি, মানে কেউ মাটির তলায় রেখেছে? ওই আর কি আগেকার দিনে সব পাওয়া যেত, ওই ধরো রাজপ্রাসাদ করবে, হুম, সব এখনকার দিনে তো ওসব হয় না, আগেকার দিনে সব মাটির তলায় লুকিয়ে রাখতো। ধরো কেউ লুকিয়ে রাখলো, সে হঠাৎ মারা গেল, আসলে ওইটা বিষয়ের কেউ জানে না, ওইখানে লুকানো আছে। এখন দেখা গেল 2-3 জেনারেশন পরে কেউ ওখানটা খুঁড়ছে, তাহলে সে পেয়ে গেল। ঠিক আছে, এইরকম যদি এরকম আগে হতো, হ্যাঁ শুনেছি, আমাদের এখানে রাজবাড়ি আছে একটা, সংসার রাজবাড়ি, এখানে রাজারা থাকতো। আহ, এই রাজবাড়িতে সিনেমা শুটিং হয়েছে। যাই হোক, ওদের ওই রাজবাড়ির সামনে একটা পুকুর আছে, এখনো পুকুরটা আছে। রাজবাড়িটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, কিছু কিছু ঘর বাগিয়ে ওর বংশধররা আছে। এখন অধিকাংশটাই নষ্ট, মানে 90% নষ্ট হয়ে গেছে, 10% ঘর ওরা বাগিয়ে আছে, রিপেয়ার করে আছে। যাই হোক, মানে আমার দাদুদের দেখা যে ওরা এতটাই বড়লোক ছিল যে তখনকার দিনের সোনা, রূপোর কয়েন, কয়েন দিয়ে, তোমরা ব্যাঙ ছিচ্ছিরে খেলা দেখেছো বা খেলা খেলা করেছো? ব্যাঙ ছিচ্ছিরে খেলা হ্যাঁ, কাকে বলে হ্যাঁ, জানো? হ্যাঁ। ওই পুকুরে একটা ঢিলকে মারতে হবে, মানে থপ 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 করে যতদূর যে যার হ্যাঁ, যতটা দূর যাবে। একদম ব্যাঙ ছিচ্ছিরে খেলা বলে ওটাকে। মানে সেই ইয়ে হয় না, সেই যে কোনো কলসি বা সরা ওইগুলো ভেঙে যাওয়ার ফলে
যে মাটির যে অংশটা সেইটাকে নিয়ে পুকুরের জলের উপরে জোর স্পিডে ফোর্সে ছুঁড়তে হয়, এবার যা যতটা যাবে ওরা ব্যাংক বলে। ওরা সেই পয়সা দিয়ে খেলতো, পয়সা দিয়ে খেলতো। এবার ওরা অনেক, ওইগুলো তো অন্যায় না, তোমার ধন আছে সম্পত্তি, তুমি এইসব করবে, অন্যায় করেছে। আমার দাদুরা দেখেছে, আর আমরা দেখেছি কি ওদেরই বংশধর আমাদের ঘরে ভিক্ষা করতে এসছে। মানে ভাবো, একটা জেনারেশনে সব ওইরকম হয়ে গেছে ওই পাপের ফলে। তারপরে মা দুর্গাকে নিয়ে অনেক অপমান, কি সব ইয়ে করেছিল, অনেক যে লোক অকরণীয় কাজ করেছিল মা দুর্গাকে নিয়ে, সেই পাপের ফলে এইসব হয়ে গেছে। মানে ওই রাজবাড়ির নিচে নাকি বলে অনেক সম্পত্তি আছে, যেটা বলতে গেলাম, কিন্তু কেউ আর ঘুরে দেখেনি। ওই যে যে করেছিল তাকে নাকি ওখানেই মানে মেরে জ্যান্ত, হাত কেটে ওখানেই নাকি মেরে পুঁতে দিয়েছিল জ্যান্ত অবস্থায়, এসব আছে শোনা কথা। ওইদিকে কেউ ঢোকেও না সেভাবে, সেরকম কেউ যায়ও না। যাই হোক, তাহলে সেই রাজা যদি কখনো যদি নিধি লাভ করে, তার অর্ধেক ব্রাহ্মণদের দেবে। কেন দেবে? বলছে ইয়তঃ, দেখো আছে প্রভুর ইয়তঃ, ইয়তঃ মানে কারণ। কেন দেবে? কারণ বিদ্বান, সেই ব্রাহ্মণ বিদ্বান, দ্বিজহ মানে এই যে বিদ্বান দ্বিজহ, দেখো মানে লাইনটার অর্থ মেলাও। রাজা নিধিম লাব্ধ্বা, নিধি মানে ওই রকম ধন, মাটির তলায় থাকা ধন লাভ করে, দ্বিজেভ্য, এটা দ্বিজেভ্য হবে, ঠিক আছে, এটা বানানটা ভুল আছে। দ্বিজেভ্য মানে ব্রাহ্মণদেরকে অর্ধম দদ্যাৎ মানে অর্ধ দেবেন, হাফ দেবেন। কেন দেবেন? ইয়তঃ কারণ বিদ্বান দ্বিজহ, এই যে বিদ্বান, বিদ্বান দ্বিজহ মানে বিদ্বান ব্রাহ্মণ, সর্বস্ব মানে সমস্ত জগতের প্রভু, তিনিই হচ্ছেন সমস্ত জগতের প্রভু। কি বললাম, বোঝা গেল? তিনিই হচ্ছেন সমস্ত জগতের প্রভু। আর বক্তব্য এটাই এখানেও শেষ হয়নি, বলছে যদি দ্বিজহ, যদি কোনো যদি কোনো দ্বিজহ, যদি কোনো ব্রাহ্মণ এই নিধিম লাব্ধ্বা মানে নিধি লাভ করে, যদি কোনো ব্রাহ্মণ এই মাটির তলায় থাকা নিধি লাভ করে, সে কিন্তু অশেষম আদদ্যাৎ, অশেষম মানে সম্পূর্ণটাই সে গ্রহণ করবে, অশেষম আদদ্যাৎ, তিনি কিন্তু সম্পূর্ণটাই গ্রহণ করবেন, অশেষম আদদ্যাৎ। অশেষম মানে সম্পূর্ণ সে আদদ্যাৎ ভোগ করবেন। কারণ তিনি কাউকে দে মানে মানে ভগবানের ধন, মানে মানে তখনকার দিনে কি, তখনকার দিনে ব্রাহ্মণরা হচ্ছে সর্বে সর্বা। যদি এখনো যে সিস্টেমটা আছে, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে বিভাগটা করেছিল, কারা করেছিল? এই তো স্মৃতি শাস্ত্রকাররাই তো করেছিল না, মনু, যাজ্ঞবল্ক, এদের দ্বারাই তো এই সমাজ এইভাবে তৈরি হয়েছে। যদি ভালোভাবে বিচার করো দেখবে যে সম্পূর্ণটা ব্রাহ্মণদের স্বার্থের জন্য সব করা হয়েছিল। এই মনুসংহিতা পড়লে বা এগুলো পড়লে সম্পূর্ণটা ব্রাহ্মণদের স্বার্থে করা হয়েছিল। কারণ শূদ্রদের কোনো কিছু অধিকার ছিল না। তারা, এখন তুমি যদি যারা একটু লোয়ার কাস্ট আছে, তারা, তাদের বিরুদ্ধে তুমি কিছু বললে তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করে দেবে। তারা দলবল নিয়ে তারা অলরেডি লড়ার জন্য প্রস্তুত। তারা হয়তো জাতিতে একটু লোয়ার, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু অন্যায় কাজ কিছু করা চলবে না। তখনকার দিনে এসব কাউকে মানাই হতো না, ব্রাহ্মণরা যা বলবে সেটাই। না হলে ভাবো সতীদাহ প্রথা কতটা কঠিন, কতটা নিষ্ঠুর হতে পারে। তখনকার দিনে সব ছিল, একটা জ্যান্ত মেয়েকে পুড়ে ফেলতো, কোনো মানে মায়া দয়া বলে কিছু নেই। মানুষের মন কতটা নিষ্ঠুর হলে এগুলো হয়, তাই না? ওদের সিদ্ধান্তই লাস্ট সিদ্ধান্ত, তোমাকে মানতেই হবে। তাই বলছে যে মানে সম্পূর্ণ ব্রাহ্মণ্যবাদী সমাজ গড়ে তুলেছিল, এখনো সেটা কিছুটা চলছে, অনেকেই মানে না। তাহলে কি হলো? তাহলে দেখো, রাজা ব্রাহ্মণদেরকে অর্ধেক দিতে বাধ্য, কিন্তু ব্রাহ্মণরা দেবে না। কারণ নিয়মটা ওরাই তৈরি করেছে। এই নিয়ম রাজার দ্বারা নিয়ম নয়, এই নিয়মটা ব্রাহ্মণ তৈরি করেছে। তাই নিজের যেটা সুবিধা সেটা কিন্তু গুছিয়ে নিয়েছে। ওই রকম নিধি যদি ব্রাহ্মণ লাভ করে, সে কিন্তু অশেষম আদদ্যাৎ, আদদ্যাৎ মানে ভোগ করবেন, আদদ্যাৎ
দদ্যাৎ মানে দান করা উচিত, আদদ্যাৎ মানে ভোগ করবেন। ঠিক আছে, অশেষম মানে সম্পূর্ণ। ক্লিয়ার? পুরোটা বোঝা গেল? পুরোটা হ্যাঁ বোঝা স্যার। গেল? আর বলছে ইতরেন নিধৌ লব্ধে, ইতরেন যদি অন্য কেউ নিধি লাভ করে, মানে রাজা আর ব্রাহ্মণ বাদে অন্য কেউ যদি লাভ করে তখন কি হবে? তখন কার কতটা প্রাপ্য? ইতরেন নিধৌ লব্ধে, ইতরেন নিধৌ লব্ধে রাজা ষষ্ঠাংশম আহরেত। মোট যে ধনটা লাভ করবে তার ষষ্ঠাংশ মানে 6 ভাগ রাজা নিয়ে নেবে। ইতরেন নিধৌ লব্ধে রাজা ষষ্ঠাংশম আহরেত, রাজা 6 ভাগ সে নিয়ে নেবে। অনিবেদিত বিজ্ঞাত দাপ্যং স্তম দণ্ডমেব চ। অনিবেদিত, ঠিক আছে। আর ধরো কেউ হয়তো কেউ হয়তো ধন পেয়েছে, ধরো ব্রাহ্মণ রাজা বাদ দিয়ে অন্য কেউ ধন পেয়েছে, নিধি লাভ করেছে, বাট সে ব্যাপারটা চাপা দিয়ে দিয়েছে, মানে কাউকে বলেনি যে আমি পেয়েছি, এরকম কিন্তু সে 5 জনকে জানায়নি। ফলে কি হলো? 5 জনকে জানিয়ে দেওয়া যে অনিবেদিত, 5 জনকে জানায়নি, যে না জানালেই রাজা তো 6 ভাগ নিয়ে নেবে, আমি কষ্ট করে পেলাম, ওইদিকে রাজা 6 ভাগ নিয়ে নিল। তাহলে এইরকম যে এইরকম সে এই ভেবে সে কাউকে জানালোই না। ফলে কি হবে? না জানানোর ফলেও কোনোভাবে জানতে পেরে গেল রাজা, ঠিক কোনোভাবে তার চর টর চারিদিকে তো আছে, জানতে পেরে গেল যে সে নিজে মুখে জানায়নি কিন্তু অন্য কারোর মারফতে সে জেনে গেল। বাস, তাহলে কি হবে? রাজা তার যে অধিকার 6 ভাগ নেওয়ার অধিকার সে চেষ্টা করবে, রাজা 6 ভাগ নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে তাকে না দিলে দণ্ডের ব্যবস্থা করবে, ঠিক আছে, না দিলে তাকে দণ্ড দেওয়ার ব্যবস্থা করবে। তাই বলছে যে হুম, তাহলে কি হলো? এই হচ্ছে বিষয় যে আহ, যদি অন্য কেউ যদি পেয়ে যায় দিয়ে বিষয়টা না জানায় তখন কেউ তখন হচ্ছে ওই যে দাপ্য। দাপ্য মানে কি? তাকে ফোর্স করবে যে না তুমি পেয়েছো, কোনোভাবে তার কাছ থেকে কবুল করাবেই যে তুমি পেয়েছো, আমাকে দাও, আর না দিলে দণ্ড, না দিলে দণ্ড। দেয়ম চৌরহৃতম দ্রব্যম রাজ্ঞা জানপদায়তু অদদদ্ধি সমাপ্নোতি কিল বিষম ইয়স্য তস্য তৎ। ঠিক আছে, এটা হয়ে গেল। হুম, তাহলে এইটা একটা প্রকরণ কিন্তু শেষ হলো, এই ব্যবহার মাতৃকা প্রকরণ সমাপ্ত হলো। এরপরে ঋণাদান প্রকরণ শুরু হবে। এইটা হলেই মোটামুটি এটা হয়ে যাবে।